আমন্ত্রণ জানাচ্ছি এই সংস্কার সংলাপে। আমরা জানি যে বাংলাদেশ বর্তমানে একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। 5ই আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি, সেই রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যখন আমাদের রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের কথা বলছি, আমরা কিন্তু সেটি তৈরি করবার চেষ্টা করছি যে বিগত 16 বছরে আমরা যে সমস্যাগুলো দেখেছি সেগুলোর মাধ্যমে। আমরা বিগত 16 বছরে ক্ষমতার কেন্দ্রীভবন দেখেছি। ক্ষমতা কেন্দ্রীভূত কখনো হয়েছে রাষ্ট্রের একটি অর্গানের হাতে, একটি রাজনৈতিক দলের হাতে, একজন ব্যক্তির হাতে। আমরা দেখেছি একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন নীতি প্রণয়নের কাজকর্ম চলছে, তখন একই সাথে তাদের মধ্যে কম্প্রোমাইজ করার কোনো প্রবণতা আমরা দেখিনি। আমরা একই সাথে দেখেছি হচ্ছে সংবিধান সংস্কার করাটা কতখানি সহজ হয়ে দাঁড়িয়েছিল। এবং আমরা এই বিচার বিশ্লেষণ যখন করতে বসেছি, তখন অনেকের কাছেই মনে হয়েছে যে এই যে সমস্যাগুলো, এটা সূত্রপাত আমাদের 72-এর যে সংবিধান, সেই সংবিধানেই আছে। কাজে সেই সংবিধানের সংস্কার করা প্রয়োজন, এবং সেই প্রয়োজনীয়তা থেকেই বিভিন্ন কমিশন তৈরি করা হয়েছে, যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। সেই সংবিধান সংস্কার কমিশন ইতোমধ্যেই আমরা জানি যে তাদের সুপারিশমালা পেশ করেছেন। আমরা আজকে আলাপ আলোচনা করব যে সুপারিশমালাগুলো সংবিধান সংস্কার কমিশন দিয়েছেন, সেগুলো এই ক্ষমতার ভারসাম্য তৈরি করার ক্ষেত্রে কতখানি ভূমিকা রাখতে পারবে, ক্ষমতার যে কেন্দ্রীভবন আমরা যেটা দেখেছি সেটাকে কতখানি প্রতিহত করতে পারবে, এবং একই সাথে আমরা যেই জিনিসটা দেখতে চাই, এই যে সংবিধানের যে মৌলিক পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো টিকে থাকার সম্ভাবনা কতখানি। যখন একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে আমরা যখন সরকার পাবো, সেই সরকার যে সংবিধানকে গ্রহণ করে নেবেন সেটার সম্ভাবনা কতখানি, বা সেই পন্থাটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, সেটা নিয়েই হচ্ছে গিয়ে আমরা কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশের বর্তমানে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর প্রতিনিধি, যারা আজকে এই বিষয়গুলো নিয়ে তাদের মতামত, তাদের দলের মতামত এবং তাদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব জহিরুদ্দিন স্বপন, চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনাব হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আছেন জনাব আবুল হাসান রুবেল, ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। আমাদের সাথে আছেন মোহাম্মদ মুনতাসির আলী, যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস, এবং আছেন জনাব সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, নাগরিক কমিটি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আমরা সংবিধান সংস্কার কমিশন বিভিন্ন বিষয়গুলোতে মতামত দিয়েছেন। আমরা আজকের আলোচনায় মূলত ফোকাস করব ক্ষমতার ভারসাম্যের জায়গাটায়, এবং এই ক্ষমতার ভারসাম্যের জায়গাটায় যখন চলে আসি, চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা যখন কথা বলি, তখন একটি প্রধান প্রস্তাব আমরা যেটা দেখতে পাই সংবিধান সংস্কার কমিশন যেটি দিয়েছেন, সেটা হচ্ছে একটা দ্বিকক্ষ বিশিষ্ট হাউস দ্বারা তৈরি করার কথা বলেছেন, যার মধ্যে একটা ন্যাশনাল অ্যাসেম্বলি থাকবে, জাতীয় পরিষদ, এবং একটা উচ্চকক্ষ বা সিনেটের কথা বলেছেন। তারা যেটা বলেছেন যে নিম্নকক্ষে আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে 300 আসন আমরা দেখব, উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে আমরা 100 আসনের একটি সংসদ আমরা দেখব। আমি প্রথমেই জনাব জহিরুদ্দিন স্বপন আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আমরা জানি যে বিএনপির একটি 31 দফা আছে, এবং সেই 31 দফাতেও উচ্চকক্ষের কথা বলা আছে। সো বিএনপির যেই ভাষ্য বা বিএনপির যে দৃষ্টিভঙ্গি উচ্চকক্ষ নিয়ে, তার সাথে এই সংবিধান সংস্কার কমিশনের যেই প্রস্তাবটা আমরা দেখতে যাচ্ছি, তার মাঝখানে কতখানি সামঞ্জস্য বা দূরত্ব আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই প্রস্তাবটি দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে কতখানি গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন ক্ষমতা কাঠামোর ভারসাম্যটি তৈরি করবার জন্য? যে সংবিধান কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের সঙ্গে বিএনপি 2022 সন থেকেই যে সংসদীয় কাঠামোর বিষয়ে যে কথাগুলি তার রাষ্ট্র মেরামতের প্রস্তাবের মধ্যে দিয়েছে, তার সঙ্গে কতটা দূরত্ব বা কতটা নৈকট্য আছে। আমরা নীতিগতভাবে মনে করি যে দুইটা প্রস্তাবের মধ্যে, দুইটা চিন্তার মধ্যে অনেক বেশি নৈকট্য আছে নীতিগতভাবে। যতটুকুই পার্থক্য আছে, এই পার্থক্যটা বেশি মূলত এটা টেকনিক্যাল, এবং এটাকে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত আলাপ আলোচনাগুলি দরকার, বিশেষ করে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2022 থেকেই কিন্তু এই কথাগুলি যখন বলছে, এবং পরবর্তীকালে
আন্দোলন সংগ্রামের অন্যান্য মিত্র দলগুলিকেও ধীরে 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 যুক্ত করে ৩১ দফা কিন্তু এখন আর বিএনপির নিজের বিষয় না। এটা কিন্তু বাংলাদেশে ফেস্টিভ্যাল বিরোধী সকল রাজনৈতিক দলের একটা ঐকমত্য এর মধ্যে রয়ে গেছে। এখানে গণতন্ত্র মঞ্চের নেতারাও এখানে আছেন, যাদের সঙ্গে বারবার কথা হয়েছে। ১২ দলের নেতৃবৃন্দরা আছেন, সমমনা জোটের সঙ্গে কথা হয়েছে। প্রায় ৩৯টা রাজনৈতিক দলের সম্মিলিত মতামতের প্রতিফলন ঘটে গেছে কিন্তু ৩১ দফার মধ্যে দিয়ে। বিএনপি প্রথমে ২৭ দফা দিয়েছিল, পরে আলোচনার ভিত্তিতে এটাকে ৩১ দফা করা হয়েছে। বিএনপির যে উচ্চকক্ষের যে ফরমেশনটা ছিল ৩১ দফায়, সেখানে ছিল হচ্ছে এটা সুশীল সমাজের প্রতিনিধি থাকবেন, যারা বিভিন্ন পলিসি নিয়ে কাজ করেন কিন্তু সংসদ নীতি প্রণয়নে অংশগ্রহণ করতে পারেন না, তাদের অপরচুনিটি দেওয়ার একটা জায়গা থাকবে। কিন্তু আমরা প্রস্তাব যেটা দেখলাম সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসার, এবং যদি আমরা নির্বাচিত একটি উচ্চকক্ষ দেখি, ডেফিনেটলি তার ক্ষমতা বা তার ভূমিকা বিএনপি যেভাবে চিন্তা করছে তার থেকে পার্থক্য হবার কথা। বিএনপি আসলে এই উচ্চকক্ষে যারা থাকবেন তারা আসলে কি শুধু অ্যাডভাইজারি রোল প্লে করবেন এটাই আশা করছেন, নাকি তাদেরকে কোনো লেজিসলেটিভ রোলও দেবেন, কোনো ওভারসাইট রোল দেবেন, এ ধরনের কোনো চিন্তাভাবনা বিএনপির আছে কিনা? যে আমরা যখনই আমাদের দেশের পার্লামেন্ট বলি, এবং সেই পার্লামেন্টের দুটো কক্ষ, তার মানে ২ কক্ষ মিলিয়েই কিন্তু পার্লামেন্ট। ১, ২ হলো উচ্চকক্ষ বা নিম্নকক্ষের নির্বাচন পদ্ধতিটা কেমন হবে সে বিষয়ে যদি আমরা আলোচনাতে না যাই, তাহলে নির্বাচন পদ্ধতির যদি নির্বাচন কমিশনের সংবিধান কমিশন যে প্রস্তাব করেছে সেটাকে ধরেও যদি আলাপ করি, তাহলে কিন্তু আনুপাতিক হারে যেই রাজনৈতিক দল যখন নির্বাচিত করবেন তখন কিন্তু এটা তার এখতিয়ারে চলে যাবে। অর্থাৎ তিনি কিসের ভিত্তিতে কি করবেন না করবেন, আমি সংবিধান কমিশনের প্রস্তাবটাকে ধরে রেখে বলছি। তাহলে আনুপাতিক হারে যখনই এটা বিএনপির কাছে গেল, অথবা গণতন্ত্র মঞ্চের কাছে গেল, অথবা জামায়াত ইসলামের কাছে গেল, অথবা নাগরিক অধিকার কমিটির কাছে গেল, তখন কিন্তু তাদের মনোনয়ন করার বিষয়টা কিন্তু দেখা দিবে। মানে দুটো কিন্তু দুই জিনিস। কেমনভাবে এটা নির্বাচিত হবে, সেই ক্ষেত্রে আনুপাতিক হারে নির্বাচন করার বিষয়টি যদি আমরা মেনে নেই, তাহলে কিন্তু সেই আনুপাতিক হারে যে আসনগুলিতে আসবে তখন তাদেরকে মনোনীত করার ক্ষমতাটা চলে যাবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল অথবা জোটের কাছে। অতএব দুইয়ের মধ্যে কিন্তু কোনো বিরোধ নাই। জনাব সারোয়ার তুষার, আপনি কি তাই মনে করেন? আমাদের মতামত হচ্ছে যে এটা যেভাবে মিক্সড ইলেকশন পদ্ধতি করা হয়েছে, আমরা এটার সাথে একমত। এটা মিক্সড ইলেকশনই হওয়া উচিত, এবং উচ্চকক্ষে দলগুলোর উচিত তাদের উচ্চকক্ষে কারা যাবে সেটা নির্বাচনের আগেই মানে মনোনয়নটা দেয়া। সেটা ঠিক আছে, কিন্তু এই লেজিসলেটিভ রোলের যে ব্যাপার, লেজিসলেটিভ রোলের ব্যাপারে আমরা মনে করি যে উচ্চকক্ষের যদি এটাকে মিনিংফুল করতে হয়, ইম্প্যাক্টফুল করতে হয়, তাহলে অন্তত তাকে আইন প্রণয়নের ক্ষেত্রে তার কোনো না কোনো ধরনের ক্ষমতা থাকতে হবে, শুধুমাত্র অবজারভেশন না, মানে সেগুলো যেন বাইন্ডিং হয়। এখন এটা তারা কি ২ কক্ষ মিলে আইন প্রণয়ন করবে, নাকি এক কক্ষ আইন প্রণয়ন করবে, আরেক কক্ষ থেকে পাস হতে হবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু উভয় কক্ষের ভূমিকা থাকা উচিত আইন প্রণয়ন করার ক্ষেত্রে বা আইনের ক্ষেত্রে। আদারওয়াইজ এই ২ কক্ষ তো আসলে কোনো মানে অর্থ বহন করবে না, এটা আগের মতোই একটা জিনিস হবে আর কি। যেন হাসান আপনার কাছে একটু আসতে চাচ্ছি, কারণ এই রাষ্ট্র সংস্কার ব্যাপারগুলো নিয়ে আপনারা অনেকদিন ধরেই কাজ করছেন। প্রশ্নটা হচ্ছে এখানে দুটো ব্যাপার চলে আসছে। আমরা জানি যে যদি কনগ্রুয়েন্স হতে হয়, ২ হাউসকে যদি একমত হতে হয়, সেটা অনেক সময় আবার গভর্নমেন্টের ইনস্টেবিলিটিও তৈরি করতে পারে, যে গভর্নমেন্ট কাজ করতে পারবে না, এরকম একটা সিচুয়েশন হতে পারে। আবার যদি নন কনগ্রুয়েন্স আমরা কমপ্লিটলি ফলো করি, তাহলে দেখা যাবে যে কথাটি একটু আগে সারোয়ার তুষার বললেন যে উচ্চকক্ষের কোনো ভূমিকাই থাকবে না। এটার মাঝখানে ব্যালেন্স করার কি কোনো উপায় আছে? রাষ্ট্র সংস্কার কি মনে করে? তো ধন্যবাদ আপনাদের এবং আমার সাথে যারা আসলে সহ আলোচক আছেন তাদের। প্রথমত যদি আমরা ধরে নিই যে আসলে মিশ্র পদ্ধতির একটা নির্বাচনের ভেতর দিয়ে আমাদের উচ্চকক্ষের প্রতিনিধিরা বের হয়ে আসছেন, এটার দুটা হতে পারে, ২ পথে হতে পারে। এক পথ হইতে পারে সারোয়ার তুষাররা যেটা মনে করেন যে আসলে তাদের নাম তালিকা কিংবা তারা আসলে কোত্থেকে আসবেন, তাদের ক্রাইটেরিয়া কী হবে, এগুলি আগে থেকে যদি আসলে জনসমক্ষে আনা হয়। একটা ধরেন বড় লিস্ট হলো, ওপেন লিস্ট থাকলো, তার মধ্যে থেকে ক্রমটা যদি সাজানো থাকে সেভাবে যদি হয়, তাইলেও যেটা হবে যেটা হচ্ছে যে আসলে এই লোকরা যদি আসলে দলীয় হয়, দলীয় কাঠামোতে যদি মনোনীত হয়, দল যদি তাদেরকে মনোনীত করে এবং দলের ভোটেই যদি তারা মনোনীত হয়, তাইলে আপনি যে আশঙ্কাটা করছেন যে আসলে কনফ্লিক্ট হইতে পারে উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে, সেটার সম্ভাবনা আসলে তেমন থাকে না। আমি যদি এই প্রশ্নটা একটু করি, যেমন আমরা যদি বাংলাদেশের হিস্ট্রিটা দেখি, ধরেন ২০০৮ সালে আওয়ামী লীগ ২৩০টা আসন পেয়েছিল, কিন্তু আপনি যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আসেন তাহলে আওয়ামী লীগের ছিল ৪৮%। তাহলে সিম্পল মেজরিটি কিন্তু হচ্ছে না।
তাহলে যদি আমি কনগ্রুয়েন্স রাখি তাহলে আওয়ামী লীগকে অ্যাটলিস্ট কম্প্রোমাইজ করার দরকার পড়ছে। আমি যদি হচ্ছে কি 2001-এ যাই, বিএনপির যেখানে 190-এর উপরে আসন ছিল 40-42%, তার মানে তাকেও কম্প্রোমাইজ করার জায়গা থাকতো। তাহলে এই কথাটা কি আসলে ঠিক দাঁড়াচ্ছে যে যদি আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষ এবং এই মিক্স সিস্টেম রাখেন তাহলে তো অ্যাটলিস্ট ল তৈরি করার ক্ষেত্রে তো কম্প্রোমাইজের একটা রাস্তা আমরা তৈরি করছি, যেটা এই মুহূর্তে নেই। এই উচ্চকক্ষের ভূমিকা আসলে কতটুকু? আইন প্রণয়নের ক্ষেত্রে কি উচ্চকক্ষকে ভূমিকা দেবেন? আসলে সেটা আমাদের এখানে এখনো পর্যন্ত কেউ ভাবছে বলে আমার জানা নাই। তার মানে তার কোনো একটা অবজারভেশন কিংবা বড় জোর কোথাও কোথাও কিছু পরিমাণে ধরেন একটা অংশের আসলে মতামত মানে পক্ষে হওয়ার মতো ব্যাপার হয়, এবং সেইখানেও আমার ধারণা যে এইটা খুব বেশি আসলে সমস্যা তৈরি করবে না, যে অর্থে সমস্যা হিসেবে যদি দেখা যায় যে এইটা বাধা তৈরি করে। কিন্তু যদি আমি মনে করি যে কিছু পরিমাণে এইটাকে আসলে এই প্র্যাকটিসটা আমরা আসলে ইনিশিয়েট করতে চাই, এইটা আমরা আসলে আমাদের মানুষদের সামনে আনতে চাই যে উচ্চকক্ষের একটা ভূমিকা আছে, কিংবা মিশ্র পদ্ধতির নির্বাচন হতে পারে, কিংবা পরবর্তীতে প্রপোর্শনেটলি আমরা যেতে পারি, সেটা যাওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের যেই সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের মধ্যে ছিলাম তারা যদি এই পয়েন্টটা ধরে আলাপ করি তাহলে আমার মনে হয় খুব বেশি পার্থক্য হবে না। মানে যতটুকু সমঝোতা করতে হবে, যতটুকু ছাড় এটার জন্য দিতে হবে, আমার কাছে মনে হয় যে সমস্ত আন্দোলনকারী শক্তির মধ্যে এইটুকু ছাড় কিংবা এইটুকু সমঝোতা করার মতো প্রস্তুতি আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে আছে বলে আমি মনে করি। আমাদের যেহেতু একটা আনকম্প্রোমাইজিং স্ট্যান্স আমরা দেখে আসছি, কারণ আমাদের ঐতিহাসিক যে বাস্তবতা 91 পরবর্তী থেকে এই যে কম্প্রোমাইজ না করার এই প্র্যাকটিসটা শুরু করার প্রয়োজন কিনা, এবং সেই ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট এই ব্যবস্থাটা একটা ভূমিকা রাখতে পারে কিনা, এটা হচ্ছে একটা সম্পূরক। একই সাথে প্রশ্নটা হচ্ছে যদি আপনি বলছেন যে এটা আমরা করতে পারবো না, তাহলে আমরা যদি এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টেই থাকি তাহলে আমরা যে এই কনসেন্ট্রেশন অফ পাওয়ারটা দেখেছি সেটা রোধ করার উপায়টা কি, সেটা আমরা কিভাবে এসে করতে পারবো? প্রথম প্রশ্নের উত্তর তো হ্যাঁ, ইন প্রিন্সিপাল তো অফকোর্স আমরা চাই একটা অ্যাকাউন্টেবিলিটি গভর্নেন্সের জায়গাতে কিভাবে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করব, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটা সংসদে করবার আগে আমার মনস্তত্ত্বে চেক অ্যান্ড ব্যালেন্সটা হওয়া দরকার। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমাদের মনস্তত্ত্বেই তো আমরা ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করি না। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে সেকেন্ড চেম্বারের নামে টোটাল সিভিল সোসাইটি ডেমলিশ হয়ে যাবে। এখন যে যতটুকু এই যে ফ্যাসিবাদের দালাল বলি, নিরপেক্ষ সুশীল সমাজ বলি, যেহেতু দুই চারটা ভয়েস আছে, যে দুই চারটা প্রতিষ্ঠান আছে, তখন দেখা যাবে যে ভয়েস ফর রিফর্মের যিনি কোঅর্ডিনেটর আছেন, তারপরে সিইও আছে, তাকেও আপনার আপার চেম্বারে মনোনয়ন দিয়ে দিবে। আপনার অমুক ইউনিভার্সিটি, অমুক টিআইবি, অমুক সিপিডি, টোটাল সিভিল সোসাইটিকে দেখা যাবে কোনো না কোনো ফর্মে সেকেন্ড চেম্বারে নিয়ে যাবে। সেকেন্ড চেম্বারে নেওয়ার পর স্ট্যাটাস কী হবে? ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ পার্লামেন্ট। সেকেন্ড যেটা হবে, বাংলাদেশের প্রত্যেকটা পেশাজীবী সংগঠন অলরেডি ধ্বংস হয়ে গেছে। আপনি হাসপাতালে যান, আপনি আদালত পাড়ায় যান, আপনার মনে হবে ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলের এক একটা মানে মন্দির তৈরি হয়েছে ওইখানে। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আইনজীবীরা, ডাক্তাররা যে নোংরা রাজনীতিতে জড়ায়া গেছে, তারা আরও বেশি নোংরা হবে সেকেন্ড চেম্বারে যাওয়ার জন্য। থার্ড সমস্যা যেটা হবে, আমাদের এই সংসদেও বড় দলগুলো থেকে দুই চারটা ভালো সিরিয়াস পলিটিশিয়ান, লেজিসলেশন বোঝে এমন মানুষজন আসতো, এদেরকে দলগুলো সেকেন্ড চেম্বারে পুনর্বাসন করে দেবে। তো সেকেন্ড চেম্বারটা হবে যেটা হবে যে আপনার মানে প্রাইমারি চেম্বারটাকে একেবারে ম্যারিটলেস একটা চেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের চেম্বারে পরিণত হবে। এবং এটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে টোটাল লেজিসলেশনটা একটা হাস্যকর মেম্বার চেয়ারম্যানের জন্ম সনদ আর মৃত্যু সনদের ছাড়পত্র দেবার আলোচনা কেন্দ্রে পরিণত হবে। ফোর্থ যে ক্রাইসিস হবে এটার মধ্য দিয়ে, সেইটা হচ্ছে যে আপনি এই কম্পিটিশনের মধ্য দিয়ে এখানে একটা লেনদেন আছে, লেনদেনের মধ্য দিয়ে একজন ফাইনালি সিলেক্টেড হয়। দলগুলো তখন কি করবে? নেগোশিয়েট করবে যে বাকি দুইজনকে আশ্বাস দিবে আপনাকে আমি সেকেন্ড চেম্বারে দিব, কোনো না কোনো ফর্মে দিব। কারণ যেহেতু এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি প্রসেস নাই যে দল কিভাবে মনোনয়ন দেবে, যেহেতু একজন ব্যক্তি অথবা দুইজন ব্যক্তি মিলে একটা ডিসিশন দেবে, সেকেন্ড চেম্বারটা এন্ড অফ দ্য ডে আপনার একটা পুনর্বাসন সংসদে পরিণত হবে। আচ্ছা, আমি এই যে ক্রিটিক্যাল জায়গাগুলো আছে সেইগুলো আমরা সিরিয়াসলি বিবেচনা করেছি। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটু এই পয়েন্টে একটু মতামত নিয়ে নিই, কারণ আমি পরে আপনার কাছে আসছি জনাব রুবেল। এই যে সমস্যাগুলোর কথা বললেন,
দ্বিতীয় দ্বিকক্ষ যদি হয়, যে সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে, আমরা এটাকে একটা পুনর্বাসন কেন্দ্র হিসেবে দেখব দ্বিকক্ষকে, আপনার কি মনে হয় যে আমাদের এইটাই কি আমরা এসে দেখতে পাবো নাকি অন্য কিছু হবে? আমি সবাইকে প্রথমত ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যারা উপস্থিত আছেন। প্রথমত একটা বলতে হবে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আসলে আলাদাভাবে বিবেচনা করা যাবে না। অন্যান্য রিফর্ম যদি আমরা না করতে পারি তাহলে শুধুমাত্র দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট মানে বিরাট কোনো পরিবর্তন আনবে এরকম না। ফলে আমাদের অন্যান্য রিফর্মের জায়গাগুলো কি কি সেটার একটু জায়গাগুলো যদি আমরা দেখি, যে প্রথমত হচ্ছে যে আপনি তো এখন পার্লামেন্টেরিয়ান হওয়ার সুযোগ আছে বলছেন উনি, আমি দেখছি না। কারণ পার্লামেন্টে সবাই হাত তোলা এমপি, আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাবে। 70 যদি বাতিল হয়, যেটা একটা প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনে আছে, সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে দ্বিকক্ষ বিশিষ্টটা কাজ করবে? মানে ধরেন আপনার যদি এই যে দুই কক্ষের ভেতরে ক্ষমতার ভারসাম্য কি হবে সেটা যদি আপনার ডিফাইন্ড না থাকে তাহলে তো এটা একটা রাবার স্ট্যাম্পে পরিণত হবে, এটা তো আর অন্য কোনো কিছুতে পরিণত হবে না। তারপরে ধরা যাক যে যদি আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রশ্নও এখানে আছে, যদি সেইটার দায়িত্ব দেওয়া হয় যে আচ্ছা এই উচ্চকক্ষ এটা ঠিক করবে যে কারা আসলে নিরপেক্ষ সরকার করবে বা কিভাবে হবে, সেগুলোর দায়িত্ব যেতে পারে। আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা ডিফাইন করা যেতে পারে। এই সমস্ত জায়গায় যদি আপনি ডিফাইন করতে পারেন তাহলে এইটার একটা মানে কার্যকারিতা থাকবে। আর যদি সেটা না হয় তাহলে আসলে এটার কার্যকারিতা থাকবে না। দ্বিতীয়ত এই যে ধরেন একটা ইয়ের জায়গা, যে এখানে পরিবারতান্ত্রিক বা এরকম যে ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, সেই ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে কার ভিত্তিতে? এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করার মাধ্যমে আসলে এইটা তৈরি হয়েছে। ফলে সেইটার যদি আপনি পরিবর্তন না করেন, আপনি মনস্তত্ত্বের পরিবর্তনের কথা বলবেন, কিন্তু আসলে একটা সিস্টেম মনস্তত্ত্ব তৈরি করে, এর মনস্তত্ত্ব তৈরি হইতে হইতে 100 বছর লেগে যেতে পারে। মনস্তত্ত্ব তৈরি হওয়ার পরে সিস্টেম চেঞ্জ হয় না। একটা আমাদের এই মনস্তত্ত্বটা তৈরি হয়েছে একটা সিস্টেমের উপরে বেস করে, ফলে মনস্তত্ত্ব তৈরি করার জন্য আমাদের সিস্টেমটা আগে চেঞ্জ করতে হবে। জনাব মুনতাসির আলী, আপনার কাছে যদি আসি, আপনাদের রাজনৈতিক দলের অবস্থানটি কোথায় যে এই জায়গাটাতে, এবং দ্বিকক্ষের ক্ষেত্রে এগেইন পাওয়ারের বা ক্ষমতা দেওয়ার, লেজিসলেটিভ ভূমিকা দেওয়ার, এটাকে আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচকবৃন্দকে। খেলাফত মজলিস সংবিধান সংস্কার কমিশনের কাছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি প্রস্তাব দিয়েছে। আমরা এই প্রস্তাবের পক্ষে। এখন কথা হচ্ছে যে কথাগুলো এসেছে, অ্যাকচুয়ালি আমাদের পলিটিক্যাল সিস্টেমটা যদি চেঞ্জ না হয় এবং পলিটিক্যাল পার্টিগুলো যদি রিফর্ম না হয় তাহলে কোনো কক্ষই কাজ করবে না। এটা একটা ধরেন সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিয়েছে, কিছুটা ওয়েস্টমিনিস্টার প্যাটার্ন আর কিছুটা আমেরিকান প্যাটার্নে, হাউস অফ লর্ড আর হাউস অফ কমন্স, এই কথাটা বলা হচ্ছে না, কিন্তু বাস্তবে প্রস্তাবটা এরকমই। এখন আপনি এটা কার্যকর করবে কারা? এর অংশীজন কারা? এর অংশীজন হবে পলিটিক্যাল গ্রুপ, পলিটিক্যাল পার্টি। তখন আপনি পলিটিক্যাল পার্টিতে যখন আসেন, এখানে কতটুকু ডেমোক্রেসি আছে, কতটুকু ডেমোক্রেসির চর্চা আছে, কতটুকুন মেধার ভিত্তিতে এখান থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে, কতটুকুন মেধার ভিত্তিতে এখান থেকে যোগ্য লোকদেরকে পার্লামেন্টে নেওয়া হচ্ছে, এইগুলো আলোচনা না করে এবং আমাদের পলিটিক্যাল পার্টির সিস্টেমটা যদি রিফর্ম করা না যায়, তাহলে এই রিফর্ম কালচারের ভেতরে প্রবেশ করে আমরা আরও দেউলিয়া হই কিনা এটা ভাবার বিষয় আছে। প্রফেশনিক হারে ওখানে যাবে, কিন্তু পার্টি যাকে মনোনয়ন দিবে সেই যাবে। এখনই আমলারা দলবাজি করে, তখন তো আরও বেশি চামচাবাজি শুরু করবে। তখন তো মানে প্রশাসন দলীয় মুক্ত রাখা, পেশাভিত্তিক সংগঠনগুলোকে দলীয় মুক্ত রাখা, এটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়বে। সুতরাং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন, কিন্তু তার জন্য এই সাংবিধানিক সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন। রাজনৈতিক দলগুলো যদি রিফর্ম হয় তাহলে তারা হয়তো দ্বিকক্ষ, এবং এই ক্ষেত্রে আপনি আমরা যে ফর্মের প্রবেশ করতে চাই, সাংবিধানিক সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিয়েছেন, আপনি আমেরিকান পার্টি সিস্টেম দেখেন, গ্রেট ব্রিটেনের পার্টি সিস্টেম দেখেন, একদম গ্রাসরুট লেভেল থেকে দীর্ঘদিন কাজ করে 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 একজন পলিটিক্যাল লিডার সেখানে সৃষ্টি করা হয় এবং তার সামাজিক যোগ্যতা, তার ভলান্টিয়ারি ক্যাপাসিটি, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো বিবেচনায় নেওয়া হয়। কিন্তু বাংলাদেশে যে কোনো দলে আপনি আজকে যোগ দিলে কালকেই মনোনয়ন পাবেন, যদি আপনার টাকা থাকে আর কোনো না কোনোভাবে বয়স থাকে এবং সোশ্যাল ইনফ্লুয়েন্স থাকে। এটা রোধ করে না গেলে তো রাজনৈতিক কর্মীর মৃত্যু হবে, আর রাজনৈতিক কর্মীর যদি মৃত্যু হয় তাহলে কোনো কক্ষের পার্লামেন্ট দিয়েই দেশের কল্যাণ
সম্ভব না। ওকে, আপনার এই প্রেক্ষাপটে শুরুতে আপনি যে কথাগুলো বলেছিলেন সেটার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বক্তব্যের প্রেক্ষাপটে সেকেন্ড চেম্বারের ব্যাপারে এবং সেকেন্ড চেম্বারের দায়িত্ব দেওয়ার ব্যাপারে আমরা নতুন কোনো কিছু অ্যাড করতে পারি কিনা, বা এই কনসার্নগুলো আসলে আমরা হচ্ছে গিয়ে যেগুলো উঠেছে সেগুলোকে আদৌ আমরা অ্যাড্রেস করতে পারি কিনা, নাকি এগুলোকে মাথায় রেখেই আমাদের সেকেন্ড চেম্বারের কথা চিন্তা করা উচিত? এই কনসার্নগুলো আছে যেগুলো ফুয়াদ ভাই বলেছেন, কিন্তু এগুলো একেবারে চেঞ্জ করা সম্ভব না এরকম মনে হয় না। কারণ হচ্ছে যে আমরা তো এই গিভেন রিয়েলিটির মধ্যে এটাকে ভাবছি না। এটা যেটা রুবেল ভাইয়ের কথা এসেছে এবং কায়ুম ভাইয়ের কথাদের মধ্যেও এসেছে যে একটা অন্য ধরনের পরিস্থিতির মধ্যে এসেছে, আমরা এই ব্যাপারটাকে ভাবছি। পুরোপুরি এখনই সব পরিবর্তন করা যাবে রাতারাতি, এটাও ঠিক না, কিন্তু আমাদের একটা জায়গা থেকে শুরু করতে হবে। এবং সেখানে আমি মনে করি যে দলগুলোর স্বভাব বা দলগুলো যেভাবে চিন্তা করে আমাদের দেশে বা যেভাবে ফাংশন করে সেটা বদলাবে, তারপর আমরা এটা করবো, এটা মানে হবে না, অনেক অনেক বেশি দূরের মানে হ্যাঁ, issue হয়ে কিন্তু যাচ্ছে। আমরা একটা অন্য প্রসেস, মানে আমরা যদি ওই যে আপনি যেটা বলছিলেন যে রুলস অফ এনগেজমেন্ট চেঞ্জ করতে পারি, তাহলে দলগুলো ভিন্নভাবে এরকম যখন বাস্তবতা হবে তখন কিন্তু এটার ইম্প্যাক্ট লোয়ার হাউসে পড়বে, মানে ভোটের ক্ষেত্রে। কারণ হচ্ছে আমি যখন ভোটার হিসেবে দেখবো যে এই দল আপার হাউসে এমন একজনকে দিয়েছে যারা আসলে আপার হাউসে যাওয়ার কথা না, কিংবা উনি পাচ্ছেন না, তখন আমি দেখবো যে কারণ ভোট তো আমি একবারই দিব, এবং এই ভোটের ভিত্তিতেই তো আসলে লোয়ার হাউসে আসনের ভিত্তিতে হবে এবং আনুপাতিক হারে ওখানে হবে। ফলে ভোট কিন্তু আমার একটাই, বিবেচনা আমার একবারই, ঠিক আছে? ফলে দলগুলোকে কিন্তু এটা কিন্তু দেখেন ওই আপার হাউসে কাকে দিচ্ছেন, তার পারফরমেন্স কেমন, তিনি আসলে আপার হাউস ডিজার্ভ করেন কিনা, এটার ইম্প্যাক্ট লোয়ার হাউসেও আছে। আচ্ছা, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয়। রাইট। আপনার কি মনে হয় যে এটা কি প্রয়োজন আছে, এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আপনি যদি আপার চেম্বার তৈরি করেন তাহলে আবার নতুন করে এখানে ভারসাম্যের কোনো দরকার আছে কিনা, এবং ওভারসাইট রোলটা, এই দুইটা ব্যাপারে? হ্যাঁ, এইরকম অনেকগুলো জিনিস সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো করেছে তার মধ্যে অনেকগুলো মানে মনে হচ্ছে যে একবারে সবগুলো করতে গেলে একটা ঝুঁকিও আছে। যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর একটা টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ফলে আমরা একবারে কতটুকু করবো এটার একটা ব্যাপার আছে। আবার আমরা দেখেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রেও এটাকে অনেক টাফ করা হয়েছে। আমরা এটা টাফ করার পক্ষে, কারণ সংবিধান সংশোধন নিয়ে আমাদের যে এক ধরনের ট্রমা তৈরি হয়েছে বাংলাদেশে, সেখানে সংবিধান সংশোধন এত সোজা হওয়ার উচিত না। কিন্তু আবার এটাকে এত বেশি কঠিন করে ফেলেছে এই যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে, এটা প্রায় হবেই না, মানে যেটা দরকার এমন সংশোধনীয় হবে না, এরকম একটা ব্যাপার আছে। তো রাষ্ট্রপতির ক্ষেত্রেও ইস্যুটা এরকম যে এটা শুধু আপার হাউসের তারা এখন যেভাবে লোয়ার হাউসে যেভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেই পদ্ধতিতে হবে, নাকি ওই যে আরেকটা যেটা তারা Electoral কলেজ সেভাবে করে, সেটা আসলে আরো বেশি অনেক বেশি আলাপ আলোচনার, খুঁটিনাটি আলাপ আলোচনা, টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে যেগুলো করতে হবে। কিন্তু সেখানে এক প্রধান বিবেচনাটা থাকতে হবে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যেন মানে ক্ষমতার মানে দুটো সেন্টার যেন তৈরি না হয়। এটা কিন্তু ইন্টেনশন না। আচ্ছা, ইন্টেনশনটা হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতা খর্ব করতে হবে, এটা ঠিক, কিন্তু তাই বলে দুটো পাওয়ার হাউস তৈরি হয়ে যাবে এরকম যেন না হয়, সেটা মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতার যে সমস্যাটা, এটা ঠিক করতে হলে সংবিধান সংশোধনীর আমাদের দেখেন 3 জোটের রূপরেখার মধ্যে ব্যাপারটা ছিল যে তারা আন্দোলনের টার্গেট হিসেবে করেছে যে সার্বভৌম সংসদকে সার্বভৌম মনে করা। এই সংসদকে সার্বভৌম মনে করা থেকে অনেকগুলো প্রবলেম তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু এই যে ক্ষমতার ভারসাম্য আমাদের এখনকার যে ক্রাইসিসগুলো এবং বিবেচনাগুলো, এটা এখান থেকে তৈরি হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে সংসদকে সার্বভৌম ভাবা এবং এটা সংবিধান সংশোধনী করতে দেয়া সংসদে, এটা একটা সমস্যা। সংবিধান সংশোধনী করার ক্ষেত্রে আমাদেরকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হতে পারে। এই জিনিসগুলো করলে আমরা এখন যেই আলোচনাগুলো করছি এটা আরেকটু ইম্প্যাক্ট তৈরি করতে পারবে। কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন যেভাবে বিষয়টাকে সাজিয়েছেন একটা ইলেকটোরাল কলেজ সিস্টেমের মাধ্যমে, তারপরে সেইখানে একই সাথে একটা ন্যাশনাল সাংবিধানিক কাউন্সিলের কথাও বলা আছে, যে ন্যাশনাল সাংবিধানিক কাউন্সিলরকে কিছু দায়িত্ব দেওয়া আছে, কিছু কনস্টিটিউশনাল বডির ইনস্টিটিউটস অফ অ্যাকাউন্টেবিলিটি কমিশনার নির্বাচন করার দায়িত্ব দেওয়া আছে সেটাকে। তো আমরা কি একাধিক সেন্টার তৈরি করে ফেলছি? উচ্চকক্ষ, রাষ্ট্রপতি, আবার ন্যাশনাল সাংবিধানিক কাউন্সিল, আমরা কি ভারসাম্য তৈরি করতে গিয়ে কমপ্লিকেটেড করে ফেলছি কিনা? ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে সরকার গঠিত হয় কিভাবে? সরকারি দল এবং বিরোধী দল, ট্রেজারি এবং অপোজিশন দুজনে মিলে হচ্ছে সরকার তৈরি হয়, গভর্নমেন্ট অফ দ্য টাইম। একজন একজনকে বাদ দিয়ে না। এই জন্য দেখবেন যে ব্রিটিশ পার্লামেন্টে যখন যোগাযোগ মন্ত্রী থাকে তার কিন্তু অপোজিশনে ছায়া যোগাযোগ মন্ত্রী, তাকে কিন্তু মন্ত্রীই বলা হয়। শ্যাডো ট্রান্সপোর্ট মিনিস্টার, শ্যাডো কমিউনিকেশন মিনিস্টার, শ্যাডো ফরেন সেক্রেটারি, শ্যাডো অমুক তমুক, তাকে কিন্তু মিনিস্টার বলা হচ্ছে। তো মিনিস্টার কেন বলা হচ্ছে? বিকজ দে আর বোথ পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য টাইম। তাহলে ডেমোক্রেসির যে মডেলটাকে আমরা ধারণ করছি সেখানে হচ্ছে যে সব কিছু আলোচনা, পর্যালোচনা, মত দ্বিমতের কেন্দ্র হতে হবে সংসদ, রাজপথ না। কিন্তু আমাদের রাজনৈতিক কালচারটা দেখেন, তারা ধারণ করছে, বলছে যে আমরা ওয়েস্টমিনিস্টার মডেলের সংসদ নির্বাচন করছি,
কিন্তু দাবি দেওয়ার জন্য তারা পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ, বিজয়নগর, কাকরাইল ঘেরাও করছে, হরতাল করছে। তাহলে কিন্তু সে মনস্তত্ত্বে আসলে ওয়েস্টমিনিস্টারকে ধারণ করে না, সে মনস্তত্ত্বে আসলে ওই ট্রাইবাল জমিদারি বন্দোবস্তকে ধারণ করে। সেই জায়গাতে এতগুলো সেন্টার বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার এবং ম্যাচিওরিটি পলিটিক্যাল পার্টির, এটা সিম্পলি প্রত্যেকটা ইনস্টিটিউশন ডিসফাংশনাল হয়ে যাবে, ব্যুরোক্রেট ট্রাই করে দেবে। এই যে 2টা চেম্বারের কথা আসছে না, আমাদের আমলারাই 2টা চেম্বারকে ডিসফাংশনাল করে দেবে, সিম্পলি ফাংশনাল হবে না। সেই জায়গাতে আমাদের সিঙ্গেল চেম্বারকে ফাংশনাল করবার কালচারে অভ্যস্ত হইতে হবে। আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, ঝগড়া ঝাঁটি ওই এক রুমের ভিতরে বসে করতে হবে। ওইটাকে যদি ফাংশনাল করা যায়, রাষ্ট্রের টোটাল সার্ভিস ফাংশনাল হবে। আদারওয়াইজ সকল কিছু এটার মতোই ডিসফাংশনাল হয়ে যাবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাওয়ার সেন্টারের কথা তো আপনি অলরেডি বলেছেন, এটার ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত দরকার হচ্ছে আমাদের দেশে পার্লামেন্ট এটা ডিসফাংশনাল, পার্লামেন্টকে পূর্ণ কর্তৃত্বশীল করা এবং সেই পার্লামেন্টের উপর জনগণের, মানে এখন আমি ধরেন এক কক্ষ হবে না দ্বিকক্ষ হবে, এটা থেকে বেরিয়ে গিয়ে বলতেছে আর কি, যে পার্লামেন্টকে পূর্ণ কর্তৃত্বশীল করতে হবে, মানে পার্লামেন্টই হবে আমাদের মানে শেষ কথা, এবং সেখানে জনগণের আবার কর্তৃত্ব আছে পার্লামেন্টের উপর, এরকম একটা জিনিস করতে হবে। কারণ আমাদের দেশে এখনও এটা একটা ব্যুরোক্রেটিক স্টেট, মানে মোটা দাগে, কারণ এখানে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে সমস্ত কিছু থাকে এবং তারা আসলে পার্লামেন্টকে ফাংশন করতে দেয় না। এইটা হলো যদি আমাদের প্রথম বিবেচনা হয় যে পার্লামেন্ট যেহেতু এখানে জনগণের ভোটে প্রতিনিধিরা যায়, তারাই হবে আসলে মূল, মানে জনগণের প্রতিনিধিরাই হবে মূল নিয়ন্ত্রক বা মূল সিদ্ধান্ত প্রণেতা, তাহলে আসলে অনেকগুলো সমস্যার এমনিতে সমাধান হবে। এবং তারপরে আসলে এক কক্ষ দ্বিকক্ষের যে সম্ভাবনা এবং ঝুঁকি দুটোই আছে। তো সংস্কারের ক্ষেত্রে এখন এই সরকারকে বা এই নতুন পরিস্থিতিকে সংস্কারের সুযোগটা দেওয়ার ক্ষেত্রে বিএনপি একটু রিলাক্টেন্ট মনে হচ্ছে, সেটা কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি হলো আপনার সংসদ নির্বাচন চায়। তো আমরা কিন্তু বলেছি যে যেহেতু সংসদ নির্বাচন করলে মানে বিএনপি হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবে বা সরকার গঠন করবে, এটা প্রায় এখন পর্যন্ত সেটেল, যদি শেষ কথা কিছুই বলা যায় না। যদি সেটা হয় ঘটনা, তাহলে গণপরিষদ কিংবা সংস্কার সভা নির্বাচন যাই বলি, এই নির্বাচনে বিএনপির অসুবিধাটা কোথায়? সেখানেও তো তারা এই সংখ্যাগরিষ্ঠতা হবে। এটা হলো স্বপন ভাইয়ের কাছে প্রশ্ন। গণপরিষদ গঠন করার বিষয়ে এই আলোচনাটা কেউ কেউ তুলেছেন। আমরা যেহেতু মনে করি যে সংবিধান সংস্কার একটা কমিশন তৈরি করা হয়েছে এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে বিগত সরকার রেফারেন্ডামের প্রশ্নটা বাদ দিয়ে ফেলেছে, এবং আমরা যতগুলি দাবি উত্থাপন করেছি, বিশেষ করে আমাদের 31 দফাতেও আমরা কিন্তু রেফারেন্ডামকে যুক্ত করেছি। ফলে এই প্রক্রিয়াটা যখন চূড়ান্ত হবে তখন অবশ্যই এটা রেফারেন্ডাম প্রসেসের মধ্যে ঢুকবে। যখনই রেফারেন্ডাম প্রসেসে ঢুকবে তখনই কিন্তু এটা এক ধরনের সংবিধানের প্রতি জনগণের, সংস্কারের প্রতি জনগণের যে অনুমোদন, সেটা কিন্তু সংযুক্ত হয়ে পড়বে। ফলে যেহেতু এটা একটা প্রতিস্থাপন হচ্ছে না, এটা সংস্কার প্রক্রিয়া, সে কারণে আমরা মনে করি রেফারেন্ডামটাই জনগণের অংশগ্রহণের জন্য পর্যাপ্ত। জনারেল, আপনার থেকে আমি এসে শুরু করছি যে 30 সেকেন্ড যা যা বক্তব্য হয়েছে, নতুন কিছু যদি অ্যাড করতে চান 30 সেকেন্ড, খুব কম সময়। ধন্যবাদ। 1 নম্বর হচ্ছে যে বাংলাদেশে আমরা আসলে যে পথে যাত্রা শুরু করেছিলাম সেটা হচ্ছে একটা স্বৈরতন্ত্রের পথ। স্বৈরতন্ত্রের পথে গিয়ে আমরা একেবারে ফ্যাসিবাদ পর্যন্ত পৌঁছে গেছি। আমরা এখন নতুন একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করতে চাই। এই গণতন্ত্র শেষ পর্যন্ত আমাদের কতদূর আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। ফলে এখনই আমি সব করে ফেলতে পারবো এটা মনে করছি না। দ্বিতীয়ত একটা প্রশ্নে মানে বিষয়ে বলি যে আমি মনে করি না কোনো একটা দেশের মডেলকে ফলো করে আমরা এগোতে পারবো, বরং আমাদের দেশে আমরা নতুন মডেল তৈরি করব যেটা পরবর্তীতে অন্য জায়গায় রেফারেন্স হিসাবে তৈরি হবে। সেরকম জায়গায় আমি আছি এবং সেই জায়গায় আপনাদের সবাইকে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জনাব ফুয়াদ। আমাদের তর্কগুলো খুব শহরে, খুবই আরবান মিডল ক্লাস, এই ধরনের বড় বড় বিল্ডিংগুলোর ছাদে যেখান থেকে সংসদ ভবন দেখা যায়, গাছপালা দেখা যায়, মনে হবে যে ঢাকাটা মনে হয় খুব গ্রিন সিটি। আসলে ঢাকা যে একটা পলিউটেড সিটি, এইটার একটা মিসনোমার আছে আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে। এবং এই কনভারসেশনটা কিন্তু গ্রামীণ না, এই কনভারসেশনটা লালনের আখড়াতে এই আলোচনাটা হচ্ছে না। এইটা আপনার হাসন রাজার গান যারা শোনেন তারা এটা করছেন না, মাজারে মাজারে আলোচনাগুলো হচ্ছে না। যেদিন না পর্যন্ত আপনার গ্রামের বাজারে, লালনের আখড়ায়, মাজারে মাজারে এই আলোচনাগুলো তর্ক আকারে না উঠবে, অতদিন পর্যন্ত এই আলাপটা খুবই মানে আরবান সেন্ট্রিক কনভারসেশন। রাজনৈতিক দলগুলোর কি দায়িত্ব নেওয়া উচিত? এটাই হচ্ছে পলিটিক্যাল পার্টি আকারে আমাদের দায় এবং দরদের রাজনীতির একটা জায়গা। আমার মনে হয় আমরা সবাই এ ব্যাপারে একটা ঐক্যমত বেরিয়ে আসছে যে আমাদের যত দ্রুত সম্ভব ওই অনিবার্য সংস্কারগুলিকে সামনে আনা দরকার, যা করলে পরে দ্রুত জনগণ তার রাষ্ট্রের মালিকানা চর্চা করতে পারে। কোনোভাবেই যেন সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়া এবং জনগণের অংশগ্রহণটা যাতে প্রলম্বিত না হয়।
আবার জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যতটুকু সংস্কার দরকার তা করতে যেন কোনো ধরনের দ্বিধা না থাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি ওই যে স্বপন ভাইয়ের শেষের কথাটাই বলতে চাই আর কি, যে নির্বাচনের জন্যে আমরা যেন এইরকম আবহ তৈরি না করি, যেই আবহের কারণে এইবার অভ্যুত্থান হইল, যে কারণে কেয়ারটেকার না হয়ে আসলে ইন্টারিম গভর্নমেন্ট হইল। এই ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান দায়িত্ব, যে স্বৈরতন্ত্রকে উৎখাত করা, স্বৈরতন্ত্রকে নির্মূল করা এবং তার কাজটাকে আসলে ফেসিলিটেট করা, সেই ক্ষেত্রে যেন আমরা কোনো বাধা না হই, তাদেরকে যেন সহায়তা করি এবং সেটার ভেতর দিয়ে যেন আমরা আসলে জনগণের যে ক্ষমতা, এই ক্ষমতা চর্চা করার জন্য একটা ফেয়ার ইলেকশনের সিস্টেম স্থায়ী করতে পারি, এরকম যেন না হয় পরের নির্বাচনটা করার জন্য আবার আমাদের জীবন দিতে হবে। অতএব নির্বাচনটা করতে চাই এবং এই নির্বাচন ব্যবস্থাটাকে এইবারেই স্থায়ী করতে চাই। ধন্যবাদ। নির্বাচনের জন্য এই সংস্কারগুলো হচ্ছে না, বরং নির্বাচন হচ্ছে এই সংস্কার যেগুলো হচ্ছে তার অনিবার্য ফলাফল। এইভাবে আমাদেরকে দেখতে হবে, মানে আমরা যেন পুরো সংস্কারের এই আলোচনাকে নির্বাচনমুখী এইভাবে না করি যে নির্বাচনের জন্য এত কিছু হচ্ছে, আসলে সেটা হচ্ছে না। সংস্কার করলে সংস্কারের একটা পার্ট হিসেবে নির্বাচনটা অনিবার্যভাবে আসছে, এটা অন্য কোনো ওয়ে নাই। ফলে আমাদের ওই অহেতুক ইনসিকিউরিটি কিংবা অহেতুক সন্দেহ যদি আমরা বেরিয়ে আসতে পারি যে নির্বাচন হবে না কি না, বাংলাদেশে অন্য কোনো রোড ম্যাপ নাই, বাংলাদেশ মিশন না যে এখানে নির্বাচন হবে না, এখানে নির্বাচন আসতেই হবে। কিন্তু নির্বাচন কেন্দ্রিক আলোচনাটা অন্য, যেমন মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় যেভাবে নির্বাচনের আলোচনাটা, ভোটের ট্রেন, ভোট কবে, এইভাবে যখন আলোচনাটা হচ্ছে তখন অন্য অনেকগুলো জিনিস, বিশেষত আওয়ামী লীগের বিচারের প্রশ্ন, সংস্কারের প্রশ্ন, এগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে আর কি। থ্যাংক ইউ। আমার কথা সংক্ষিপ্ত। প্রথমত হচ্ছে যে ভয় এবং শঙ্কা দূর হোক, আস্থা, প্রতিটি রাজনৈতিক দলের পরস্পর আস্থার সৃষ্টি হোক, বিভেদের জায়গা কমিয়ে ঐক্যের জায়গা বৃদ্ধি হোক, দেশজ এই মাটির সংস্কৃতি থেকে নতুন ধারা রাজনীতি গড়ে উঠুক। আর অন্তর্বর্তী সরকার কোনোভাবেই একটি নির্বাচিত সরকারের দায় নিতে পারে না, এটা জনগণের জবাবদিহিতাও আসলে তাদের কাছে নেই। সুতরাং নির্বাহী আদেশে যে সংস্কারগুলো করা সম্ভব, রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সেটা করা দরকার। সাংবিধানিক সংস্কারের প্রশ্নে প্রয়োজনীয় রিকমেন্ডেশন রেখে রাজনৈতিক দলের যে চার্টার ডিক্লেয়ার করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামী দিনের এগিয়ে যাওয়ার পথকেই সুগম করবে, সেটা আমি মনে করি এবং আমার দল খেলাফত মজলিস তাই মনে করে। অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের আলোচকবৃন্দকে। আমার মনে হয় আমরা চমৎকার একটা আলোচনা শুনেছি এবং আমি একটা জিনিস আমার মনে হয় খুব পরিষ্কার, যে আমরা যতটা দূরত্ব আছে বলে মনে করি, যত মত পার্থক্য আছে বলে আমরা মনে করি, সেটা আসলে অতটা বিশাল না যতটা বিশাল হিসেবে আমরা এটাকে দেখাতে চাই। আজকে যখন আমরা ক্ষমতার কাঠামো নিয়ে কথা বললাম, দ্বিকক্ষ বিশিষ্ট হবে কি হবে না, তার নির্বাচন প্রক্রিয়া হবে কি হবে না, তার ভূমিকা কি হবে না, এইখানে যতটা না মতৈক্যের জায়গাটা কিন্তু হচ্ছে গিয়ে তার অনেক বেশি কাছাকাছি। আমরা ওভারসাইট রোলের কথা বলেছি, আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য তৈরি করতে যে আমরা যেন নতুন ধরনের সংকট তৈরি করে না ফেলি, সে কথাটা বলা হয়েছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমরা এই ব্যাপারটিতে একটি মতৈক্যে পৌঁছাতে পেরেছি, যে আমরা যখনই আমরা একটা সংবিধান সম্পর্কিত একটা আলোচনা, যখন আমরা একটা মতৈক্যে এসে পৌঁছাবো, সেটার উপরে ভিত্তি করে একটা নির্বাচনে যাওয়া, এবং সেই ক্ষেত্রে সেটা কি এলএফও হবে নাকি হচ্ছে গিয়ে সেটা গ্যাজেটেড উপায়ে আসবে, সে বিষয়ে আমাদের হচ্ছে গিয়ে মতানৈক্য আছে। কিন্তু একটা কাঠামোবদ্ধ প্রতিশ্রুতি জায়গা যে আমাদের তৈরি করতে হবে, যে প্রতিশ্রুতির কাঠামো থেকে কোনো রাজনৈতিক দল যিনি পরবর্তী নির্বাচনে জিতুক না কেন, তিনি যাতে সরে আসতে না পারেন, সেটার প্রয়োজনীয়তা সকল রাজনৈতিক দলই বা সকল রাজনৈতিক শক্তি আজকে যেটা মনে হচ্ছে তারা অনুভব করছেন। সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেনসাসে হয়তো পৌঁছাতে আমরা পারবো। এই কনসেনসাস কমিশন কাজ শুরু করছেন, আমরা আশা করছি যে এই ক্ষেত্রে আমরা একটা অর্থবহ জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দর্শকদেরকে শুভকামনা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।